তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা। পরিষদে থাকছেন ৪৯ মন্ত্রী প্রতিমন্ত্রী। আজ দিনভর নতুন প্রধানমন্ত্রীর ব্যস্ত সূচি। ঘোষণার পরপরই মন্ত্রিসভার দপ্তর বণ্টন। মির্জা আব্বাস নজরুল ইসলাম খান সহ ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ। সংসদে বিরোধী দলীয় নেতার দায়িত্বে ডাক্তার শফিক, উপনেতা তাহের, চিফ হুইপের দায়িত্ব সামলাবেন নাহিদ ইসলাম। এবং সৌদি আরবে আজ থেকে মাহে রমজান, রোজা ঘিরে বাংলাদেশে নিত্যপণ্যের বাজারে উত্তাপ। নাগালের বাইরে বেশিরভাগ ইফতারি পণ্য। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। যাচ্ছি পুরো খবরে। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তিনি। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তারেক রহমানকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর শপথ নেন ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী। আরও জানাচ্ছেন এমআর আসাদ। নবনির্বাচিত সংসদ সদস্য এবং বিএনপির নতুন সরকারের শপথ ঘিরে সারা দেশের চোখ ছিল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। মঙ্গলবার বিকেলে হয় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। সংসদীয় দলের সভায় এর আগেই প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমি এখন নবনিযুক্ত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। অনুষ্ঠানের শুরুতেই তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর মাধ্যমে দেশের ১১তম প্রধানমন্ত্রী হন বিএনপির কাণ্ডারি তারেক রহমান। শপথ অনুষ্ঠানে বিদায়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বিশিষ্টজন, কূটনীতিক ও বিদেশের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এরপর তারেক রহমানের নতুন মন্ত্রিসভায় যুক্ত ২৫ জন পূর্ণ মন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি। বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস। এরপর শপথ বাক্য পাঠ করানো হয় ২৪ জন প্রতিমন্ত্রীকে। আগামীর বাংলাদেশকে সুখী সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার করেন নবীন ও প্রবীণদের সমন্বয়ে গঠিত নতুন মন্ত্রিসভার সদস্যরা। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। এর আগে শপথ নেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সদস্যরা। মঙ্গলবার সকাল 10:30টার পর বিপুল সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির এমপিদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তারপরে শপথ নেন জামাতে ইসলামী সহ ১১ দলীয় জোট এবং স্বতন্ত্র থেকে জয়ী সদস্যরা। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে পুনর্গঠন করা হবে বলে জানান বিএনপির সংসদ সদস্যরা। হুমায়ুন কবিরকে সঙ্গে নিয়ে শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। গেজেটে প্রকাশিত ২৯৬ এমপির শপথ অনুষ্ঠিত হচ্ছে সংসদ ভবনে। প্রথম ধাপে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। বেলা 11:15টার দিকে সংসদীয় দলের বৈঠক শুরু হয়। বৈঠকে বিজয়ী দল হিসাবে তারেক রহমানকে প্রধানমন্ত্রী ও সংসদীয় দলের নেতা নির্বাচন করা হয়। পরে দ্বিতীয় ধাপে ১১ দলীয় ঐক্যর নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনার তাদের শপথ পাঠ করান। গ্রহণ করিতে যাইতেছি। জাতীয় সংসদ সদস্য হিসাবে শপথ নেওয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেন জামায়াত ও এনসিপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা। তবে সংবিধান সংস্কার পরিষদের শপথে যাননি বিএনপি থেকে নির্বাচিতরা। আর স্বতন্ত্র এমপিদের মধ্যে শপথ নেননি স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন বিএনপির সংসদ সদস্যরা। ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে এবং তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। নিরাপত্তার জন্য যে কোনো চ্যালেঞ্জ আমরা গ্রহণ করব। চাঁদাবাজ, সন্ত্রাস এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করবো আমরা ইনশাল্লাহ। বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়ন করা, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো, আইন শৃঙ্খলার উন্নয়ন এবং সমাজকে একতাবদ্ধ করে
বাংলাদেশের উন্নয়ন করা। একটি সুন্দর বাংলাদেশ এদেশের মানুষকে আমরা ইনশাআল্লাহ উপহার দেব। শপথ শেষে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দল ও জোটের এমপিরা বৈঠক করে তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। বৈষম্যহীন উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। গণতন্ত্রের শক্ত ভিত তৈরির পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করার অঙ্গীকারও করেন তারা। মন্ত্রিপরিষদের শপথ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সদস্যরা বলেন, রাষ্ট্র কাঠামো পুনর্গঠনেই বেশি মনোযোগ দেওয়া হবে। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন। প্রায় 2 যুগ পর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর সংসদ সদস্যদের শপথের পর গঠিত হয় নতুন মন্ত্রিসভাও। এ নিয়ে মঙ্গলবার দিনভর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মহা আয়োজন। সকলের প্রতি আইন অনুযায়ী আগামীর বাংলাদেশ বিনির্মাণে নিজেদের প্রতিশ্রুতি আর অঙ্গীকার তুলে ধরেন নতুন সংসদ সদস্যরা। একটি সুন্দর বাংলাদেশ এদেশের মানুষকে আমরা ইনশাআল্লাহ উপহার দেব। সব দল যারা সরকার গঠন করছে তাদেরকে সহযোগিতা করবে। আগামী দিনে তারা একটা স্থায়ী গণতন্ত্র এবং স্থায়ী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তারা বদ্ধপরিকর থাকবে। বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়ন করা, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো, আইন শৃঙ্খলার উন্নয়ন। প্রধানমন্ত্রী হিসেবে দেশের শাসনভার সামলাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নবীন প্রবীণের সমন্বয়ে তার মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন 49 জন সদস্য। নতুন সরকারের প্রতি নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন শপথ অনুষ্ঠানে আগত অতিথিরা। দুর্নীতি থাকবে না দেশে, সুশাসন থাকবে এবং বিচার ব্যবস্থার স্বাধীনতা, এই 3টা জিনিসকে নিশ্চিত করতে হবে। অর্থনৈতিক চ্যালেঞ্জ, তারপরে আইন শৃঙ্খলা চ্যালেঞ্জ, এগুলো অবশ্যই উনি সফলভাবে মোকাবেলা করবেন। সেই 31 দফা তিনি অবশ্যই বাস্তবায়ন করবেন। নবীন ও প্রবীণদের সমন্বয়ে আশা রাখি তারা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবেন। দেশ গঠন করতে পারি, দেশ পরিচালনা করতে পারি, এটাকে আমরা এটার জন্য আমরা সবার তো আছে। অর্থনীতি খাত সহ সকল প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে, সকল খাত ভেঙে পড়েছে, দলীয়করণ করা হয়েছে নির্লজ্জভাবে। নতুন জনপ্রতিনিধি এবং মন্ত্রিসভার সদস্যরা বলেন, দায়বদ্ধ এবং কার্যকর সংসদের মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণ সম্ভব। সকলের জনপ্রতিনিধি এবং সকলকে নিয়ে, সব দলকে নিয়ে কিন্তু আমরা কাজ করব। আমার কাজ থাকবে মানুষের কাছে যে ম্যান্ডেট নিয়ে আসছি, মানুষের যে প্রত্যাশা, সেই গোলে আমরা কাজ করব। আমরা আশা করছি যে এই সংসদ স্বচ্ছ, দায়বদ্ধ সংসদ হবে, যেটা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। অর্থনৈতিক গণতন্ত্রায়নে জোর দিয়ে আইন শৃঙ্খলার প্রতি বিশেষ নজর দেওয়ার কথা জানান মন্ত্রীরা। আমার বিশ্বাস আল্লাহ পাকের মেহেরবানিতে, তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা 100% সফল হব ইনশাআল্লাহ। বিশেষ করে এই দেশের ইমাম, মুয়াজ্জিন, আলেম, ওনারা এমনিভাবে লাঞ্ছিত, ওনাদের ব্যাপারে আমরা একটু চিন্তা করব তারেক সাহেবের নির্দেশ অনুযায়ী। গণতন্ত্র করতে হলে যেই ডিরেগুলেশনগুলো করতে হবে, লিবারালাইজেশন করতে হবে। আপনি বাংলাদেশ কিন্তু ওভার রেগুলেটেড একটা কান্ট্রি, কারণ এখান থেকে সুযোগ অনেকে নিচ্ছে। এমন ঐতিহাসিক দিনে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন সবাই। ওনাকে আল্লাহ যদি রাখতো তাহলে হয়তো আজকের এই ওনার সন্তানের ইয়াটা দেখা যেতে পারে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে শপথ গ্রহণের পর প্রথম কর্মদিবসেই ব্যস্ততম দিন পার করতে যাচ্ছেন দেশের 11তম প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করবেন তিনি। আর বিকেলে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। মঙ্গলবার শপথ নিয়েছেন 25 জন মন্ত্রী এবং 24 প্রতিমন্ত্রী। নবীন প্রবীণ মিলিয়ে তারেক রহমানের নেতৃত্বে যাত্রা শুরু হলো মন্ত্রিসভার। আরও জানাচ্ছেন নাজমুল ইসলাম। মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান। এরপর শপথ নেন মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনায় আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রে সালাউদ্দিন আহমদ, বিদ্যুৎ জ্বালানি ইকবাল হাসান, মুক্তিযুদ্ধে হাফিজ উদ্দিন, মহিলা শিশু এবং সমাজ কল্যাণে জাহিদ হোসেন, পররাষ্ট্রে ডক্টর খলিলুর রহমান, পরিবেশ বন ও জলবায়ু আব্দুল আওয়াল, ধর্ম বিষয়ক কাজী শাহ
মোফাজ্জল, ভূমি মন্ত্রণালয়ে মিজানুর রহমান, সংস্কৃতি বিষয়ক নিতাই রায় চৌধুরী, বাণিজ্য শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে আব্দুল মুক্তাদির, শ্রম কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আরিফুল হক, তথ্য ও সম্প্রচারে জহিরুদ্দিন স্বপন, কৃষি মৎস্য ও প্রাণী সম্পদ খাদ্যে আমিন উর রশিদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনে আফরোজা খানম, পানি সম্পদে শহীদ উদ্দিন চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ আসাদুল হাবিব, আইন বিচার ও সংসদ মোহাম্মদ আসাদুজ্জামান, গৃহায়ন ও গণপূর্তে জাকারিয়া, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক দীপেন দেওয়ান, শিক্ষা প্রাথমিক ও গণশিক্ষায় এহসানুল হক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণে সাখাওয়াত হোসেন, ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে মাহবুব আনাম, সড়ক পরিবহন সেতু রেলপথ এবং নৌ পরিবহনে রবিউল আওয়াল। প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনে রশিদুজ্জামান, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদে অনিত্য ইসলাম, বাণিজ্য শিল্প বস্ত্র ও পাটে শরীফুল আলম, পররাষ্ট্রে উবায়েদ ইসলাম, কৃষি মৎস্য প্রাণী সম্পদ এবং খাদ্যে সালাউদ্দিন টুকু, ভূমিতে কাইসার কামাল, পানি সম্পদে ফরহাদ হোসেন, যুব ক্রীড়ায় আমিনুল হক, শ্রম কর্মসংস্থান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানে নুরুল হক, তথ্য ও সম্প্রচারে ইয়াসের খান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণে ইকবাল হুসাইন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণে এম এ মুহিত, গৃহায়ন ও গণপূর্তে আহমদ সোহেল মঞ্জুর, শিক্ষা প্রাথমিক ও গণশিক্ষায় ববি হাজ্জাজ, সংস্কৃতিতে নেওয়াজ মাহমুদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে মোহাম্মদ হেলাল, সড়ক পরিবহন ও সেতুতে হাবিবুর, জনপ্রশাসনে আব্দুল বারী, পল্লী উন্নয়ন ও সমবায়ে শাহ আলম, অর্থ পরিকল্পনা এবং স্বরাষ্ট্রে আব্দুর রহিম, মুক্তিযুদ্ধ বিষয়ক ইশরাক হোসেন, মহিলা ও শিশু বিষয়ক ফারজানা শারমিন, ধর্ম মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাবেন ফরিদুল ইসলাম। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। 10 জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রী পদমর্যাদায় মির্জা আব্বাস উদ্দিন আহমদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ ও রাশেদ আল মাহমুদ তিতুমিরকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। আর প্রতিমন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন হুমায়ুন কবির, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম, জায়েদ উর রহমান, মাহাদি আমিন ও রেহান আসিফ আসাদকে। ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলের নেতৃত্ব নির্ধারণ করা হয়েছে। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানকে বিরোধী দলীয় নেতা নির্বাচিত করা হয়েছে। মঙ্গলবার সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়। বিরোধী দলীয় উপনেতা নির্বাচিত হয়েছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। অন্যদিকে বিরোধী দলীয় চিফ হুইপ করা হয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে। এছাড়া হুইপের দায়িত্ব পালন করবেন মাওলানা রকিবুল ইসলাম খান। সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় দেশটির সরকার মহিমান্বিত এ মাস শুরুর ঘোষণা দিয়েছে। সেখানে আজ বুধবার প্রথম রোজা হবে। সৌদির পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত এবং কাতার চাঁদ দেখার ঘোষণা দিয়েছে। তবে সৌদির প্রতিবেশী ওমানে আজ চাঁদ দেখা যায়নি। বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ দেখতে আজ সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। রমজান ঘিরে আবারও চড়া নিত্যপণ্যের বাজার। ইফতারি পণ্যের মধ্যে খেজুর সহ বিভিন্ন প্রকারের রসালো ফলের দাম ক্রেতার নাগালের বাইরে। লেবু আর বেগুনের বাজারও আকাশ ছোঁয়া। রমজান এলেই দাম বাড়ার প্রবণতায় হতাশ ক্রেতা। তবে নিম্ন আয়ের মানুষকে এই উত্তাপ থেকে বাঁচাতে ট্রাক সেলের মাধ্যমে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। দুপুরে এই কার্যক্রম উদ্বোধন করেন বিদায়ী উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। মফিউর রহমানের রিপোর্ট। রমজান উপলক্ষে সারা দেশে ট্রাক সেলের মাধ্যমে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করে টিসিবি। কারওয়ান বাজারে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিদায়ী বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, টিসিবির এই কার্যক্রমের মাধ্যমে স্বল্প আয়ের মানুষ কিছুটা স্বস্তি পাবে। এর মাধ্যমে যারা সমাজের দরিদ্র শ্রেণী, যারা এটার জন্য উপযুক্ত, তাদের জীবনে একটু আনন্দ হবে, তাদের জীবন রমজানের মধ্যে একটু সহায়ক ভূমিকা পালন করবে। টিসিবির কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন ভোক্তারা। 2 থেকে 2.5 ঘন্টা হয়ে গেছে দাঁড়াইছি, তারপরে এটা বলবৎ থাকবে, চালু থাকে, আমরা আশাবাদী। বাজার তুলনামূল এখানে দাম সরকার খুব ন্যায্য মূল্য আমাদের দিচ্ছে। বাজার আছে অনেক হাইসরও পাইলাম না, নাইলে 300-400 টাকার উপরে ডিফারেন্স আছে। এদিকে রমজান উপলক্ষে বাজারে ভিড় করছেন ক্রেতারা। সেহরি ও ইফতারের প্রয়োজনীয় অনুষঙ্গ কিনছেন তারা। বিশেষ করে এই সময়ে খেজুরের চাহিদা বাড়ে কয়েক গুণ। প্রকারভেদে খেজুর বিক্রি হচ্ছে 250 থেকে 1,500 টাকা কেজি পর্যন্ত। দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মরিয়াম আছে 750, বাবরুপটা
এবার মেটজুল আছে 1050, একটা আছে 1550। গতবার তুলনায় বছর দাম বেশি। শয়বাত হয়ে যাওয়ার পরে দামটা বাড়া শুরু হয়েছে। বাজারে বেড়েছে রসালো ফলের দামও। কয়েকদিনের চেয়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে তরমুজ, পেঁপে, বেল সহ বিভিন্ন ফল। তরমুজ বেচতেছে আপনার 80 টাকা কেজি, আর বাঙ্গি হয়েছে আপনার 120 টাকা, 20-30 টাকা পিস, আর পেঁপে আছে আপনার 150 বেশি 160 টাকা কেজি বেচতেছি। রমজান শুরু হয় না এখনো, আগাক মুহূর্তে এত অনেক দাম। লেবু, শসা, কাঁচামরিচ, বেগুন সহ অন্যান্য ইফতারি পণ্যের দামও ঊর্ধ্বমুখী। হালিতে লেবু বিক্রি হচ্ছে 50 থেকে 120 টাকা দরে, আর শসা 90, টমেটো 60, কাঁচামরিচ 120 থেকে 140 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এদিকে গেল কয়েকদিনের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে ছোলা, খেসারি ডাল, মটর, বেসন, সয়াবিন তেল। রমজান এলেই বাড়তি দাম রাখার প্রবণতায় হতাশ ক্রেতারা। ছোলা বিক্রি করতেছি 85 থেকে 90 টাকা, ভালো মানের ছোলা। খেসারির ডাল 85-90 থেকে 100 টাকা। ডাবলি মটর 55 থেকে 60। তেল হলো আপনার হলো 5 লিটার ভেতরে 930 টাকা লিটার পড়ছে, আপনার হলো 191 টাকা পড়ছে। বাজারটি তো রোজার জন্য একটু উত্তপ্ত, বাট আমার মনে হচ্ছে এখনো আমাদের টলারেন্সে আছে। তো এখনো তেমন কেনাকাটা নেই, সামান্য কিছু হয়েছে, মনে হইলো দাম একটু বেশি। চিড়া, মুড়ি, গুড়ের দোকানেও ভিড় করছেন ক্রেতারা। মফির রহমান, মোহনা সংবাদ, ঢাকা। 24-এর গণ-অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম সহ 7 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে সূচনা বক্তব্য দেয় প্রসিকিউশন। মামলায় প্রথম সাক্ষ্য দেন শহীদ আসিফ ইকবালের বাবা এম এ রাজ্জাক। যদিও শারীরিক অসুস্থতার কারণে বুধবার পর্যন্ত মুলতবি করা হয় তার সাক্ষ্য গ্রহণ। এছাড়া একই ট্রাইব্যুনালে কুষ্টিয়ায় 6 জন হত্যা মামলায় ইনুর পক্ষে সাক্ষ্য গ্রহণ এবং যাত্রাবাড়িতে তাইম হত্যার বিচার শুরুর আদেশের দিন ধার্য হয়েছে আগামী 22 ফেব্রুয়ারি। অনারেবল ট্রাইব্যুনাল উভয় পক্ষের বক্তব্য শুনেছেন। শোনার পর ন্যায় বিচারের স্বার্থে ওনাদের আবেদন মঞ্জুর করে আগামী 22 ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন। আর ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে যে মামলাটা, সেটাতে আজকে ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। আমরা ওপেনিং স্টেটমেন্ট দাখিল করেছি। উদ্বোধনের আগেই ধসে পড়েছে গাজীপুরের কাশিমপুর ধনঞ্জয়খালী সড়ক। এতে চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয় বাসিন্দারা। নিম্নমানের উপকরণ ব্যবহার করায় ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছেন তারা। সড়কটি পরিদর্শন করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সিটি কর্পোরেশন। মেহেদি হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। জাতীয় নির্বাচনের কয়েকদিন আগে তড়িঘড়ি করে শেষ করা হয় কাশিমপুর দঞ্জয়খালী সড়কের পিচ ঢালাই কাজ। ঢালাইয়ের 3 দিনের মাথায় সড়কের এক পাশে দেখা দেয় ফাটল। সিটি কর্পোরেশনের তথ্য মতে ঠিকাদারি প্রতিষ্ঠান ইউসিসিএলকে 11,64,41,571 টাকার এই প্রকল্পের দায়িত্ব দেয়া হয়। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, যথাযথ তদারকির অভাবে এমনটি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। রাস্তার এক পাশ পুরোটা ভেঙে পড়ায় চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন এলাকাবাসী। নির্বাচনের আগে তারা এত তাড়াহুড়ো করে কেন রাস্তাটা করলো বুঝতে পারতেছিলাম না। পর্যাপ্ত পরিমাণ যেখানে আপনার খোয়া দেওয়ার কথা ছিল এই টুকরাগুলা, সেগুলোও দেয় নেই। তাড়াহুড়ো করার কারণে এরকম হয়েছে। আমি চাই যে এটার সঠিক তদন্ত হোক। আমাদের টাকা এই যে ইঞ্জিনিয়ার যেরকম কাজ করলো, অবশ্যই আমাদের এটা কৈফিয়ত দিতে হবে। গাজীপুর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক জানান, সড়ক ধসের ঘটনায় অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নির্মাণ প্রতিষ্ঠানে কোনো গাফিলতি বা অনিয়ম পেলে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। কি কারণে এইভাবে দিকে যাচ্ছে, কি ত্রুটি ওখানে আছে, সেটা অনুধাবন করার জন্য, অনুসন্ধান করার জন্য কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন। সেটা পাওয়া গেলে হয়তো আমরা খুব ভালোভাবে কনফার্ম হতে পারবো। তদন্তের মাধ্যমে দ্রুত সমাধানের দাবি করছে এলাকাবাসী। তাহসিন তারিন, মোহনা সংবাদ। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, সুন্দরবনের অংশ আর বঙ্গোপসাগরের মোহনার হাতছানি সবকিছু থাকার পরও শীতের ভরা মৌসুমে পর্যটক শূন্য ছিল বরগুনার পাথরঘাটার হরিণঘাটা পর্যটন কেন্দ্র। অবহেলার দীর্ঘদিনের অযত্নে হারিয়ে যাচ্ছে সম্ভাবনাময় এই পর্যটন স্পটের প্রাণচাঞ্চল্য। সুমন মুলার প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি।
অযত্ন আর অবহেলায় বরগুনার পাথরঘাটার হরিণঘাটা পর্যটন কেন্দ্রটি এখন ঝুঁকিপূর্ণ এক নাম। 5তলা ওয়াচ টাওয়ারের বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়ছে, আর বিশ্রামাগারগুলো পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। পর্যাপ্ত ও পরিচ্ছন্ন ওয়াশরুম না থাকায় ভোগান্তিতে পড়ছেন নারী পর্যটকরা। স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকা সহ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় যোগাযোগ ব্যবস্থাও। ব্রিজ মিরিজ ভাঙ্গা মারামত হয় না, তার জন্য কোনো কেউ কাজ করে না, তার জন্য লোকজন আসে কম। এদিকে হাঁটতে তো মানুষ পারে না, বাচ্চা কাচ্চা লই আইলে এদিকে হাঁটতে পারে না। রাস্তাঘাট তেমন ভাঙ্গাচুরা জরাজীর্ণ, এখানে মানে স্বাভাবিক মানুষ হাঁটার মতো না। দেখা যাচ্ছে হাঁটতে গেলে হাঁটে পড়ে পা ভেঙে যেতে পারে, এরকম একটা পরিবেশ। রাস্তাঘাট তো অবস্থা বেহাল। হ্যাঁ, ভালো করার দরকার এগুলো অবশ্যই। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে 2013 সালের শেষ দিকে এখানে ইকো ট্যুরিজম সুবিধা বাড়াতে একটি প্রকল্প নেওয়া হয়। রক্ষণাবেক্ষণের অভাবে তার অনেকটাই এখন ব্যবহার অনুপযোগী। কিছু তো আমাদের আছে যে কিছু হোটেলের একটু সমস্যা আছে, এইটা হয়তো মনে হয় সমাধান হইলে হয়তো পর্যটক আসবে। ইতিমধ্যে হরিণঘাটা পর্যটন কেন্দ্র সংস্কারের জন্য স্কিম তৈরি করে পাঠানো হয়েছে এবং সেটির কার্যক্রম শুরু হয়ে গেছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। হরিণঘাটার যে বিষয়টি, এটি আমাদের সংস্কারের জন্য একটি স্কিম অলরেডি নেওয়া হয়েছে এবং সেটার কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। সবকিছু মিলে হয়তো বা এবার পর্যটকের পরিমাণ একটু কম, আর যে সংস্কারের বিষয়টি রয়েছে সেটি আমাদের স্কিম অলরেডি নেওয়া হয়েছে এবং চলমান আছে। শীত শেষে পর্যটনের ভরা মৌসুম হলেও হরিণঘাটার এমন নীরবতা হতাশ করছে স্থানীয়দের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ না নিলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই পর্যটন কেন্দ্র হারাতে পারে তার আকর্ষণ। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক টেকনোক্রেট কোটায় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয় ক্রীড়া সংশ্লিষ্ট সবাই বেশ খুশি। আমিনুলের মাধ্যমে ক্রীড়াঙ্গনের ইতিবাচক পরিবর্তন চায় সবাই। এদিকে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো আরো একবার। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা, পরিষদে থাকছেন 49 মন্ত্রী প্রতিমন্ত্রী। আজ দিনভর নতুন প্রধানমন্ত্রীর ব্যস্ত সূচি। ঘোষণার পরই মন্ত্রিসভার দপ্তর বণ্টন, মির্জা আব্বাস নজরুল ইসলাম খান সহ 10 জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ। সংসদে বিরোধী দলীয় নেতার দায়িত্বে ডাক্তার শফিক, উপনেতা তাহের, চিফ হুইপের দায়িত্ব সামলাবেন নাহিদ ইসলাম। এবং সৌদি আরবে আজ থেকে মাহে রমজান, রোজা ঘিরে বাংলাদেশের নিত্যপণ্যের বাজারে উত্তাপ, নাগালের বাইরে বেশিরভাগ ইফতারি পণ্য। সবাইকে আবারও শুভেচ্ছা। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।